ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দরজা খুলতেই জানতে পারলেন আপনাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আপনি জানেনই না আপনার অপরাধটা কি। আপনি কি কাউকে ক্ষতি করেছেন? না। আপনি কি কোনো আইন ভেঙেছেন? তাও না। আপনার একটাই দোষ, আপনি ইন্টারনেট ব্যবহার করেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাতে যাচ্ছি, যেখানে কিছু তরুণকে সংশোধনের নামে একটা জীবন্ত নরকে পাঠানো হয়েছিল, যেখানে নিয়ম ভাঙার শাস্তি ছিল বিদ্যুৎ আর প্রশ্ন করার শাস্তি ছিল ভয়। এই গল্পটা শুধু একজন ডাকের নয়, এটা হাজারো পরিবারের নীরব কান্নার গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের প্রশ্নটা হয়তো আপনাকেও ভাবিয়ে তুলবে। 2013 সালের ফেব্রুয়ারি মাস, চীনের উত্তরের এক শহরে শীতের সকালটা ছিল বেশ নিস্তব্ধ। ঠিক সেই সময় এক কিশোর গভীর ঘুমে ডুবেছিল। হঠাৎ করে দরজায় বিকট শব্দ, ধুম ধুম ধুম। চমকে উঠে সে ঘুম ভাঙায়। প্রথমে ভাবলো হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু চোখ মেলতেই বুঝে গেল না, এটা কোনো স্বপ্ন নয়। কেউ সত্যি দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ভয়ে গা শিউরে উঠল তার। ছেলেটার নাম ডাক। গত রাতটা ভালো কাটেনি তার। বাবা মায়ের সঙ্গে ভয়ানক ঝগড়া হয়েছিল। বাবা মা চাইছিলেন সে পড়াশোনায় মন দিক, কিন্তু ড্যাকের মন পড়ে থাকতো ড্রাম বাজানোর দিকে। এই নিয়েই কথা কাটাকাটি। রাগ করে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু আজ সকালে যা হতে যাচ্ছে তা কোনো সাধারণ পারিবারিক বিষয় নয়। দরজার শব্দ আরও জোরালো হতে থাকে। অবশেষে সাহস করে দরজা খুলে ডাক। সামনে দাঁড়িয়ে আছে দুজন অচেনা লোক। সাধারণ পোশাক, কিন্তু চোখে অদ্ভুত কঠোরতা। তাদের একজন ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, তুমি কি ডাক? ডাক একটু থমকে গিয়ে বলল, জি আমি। তারপর প্রশ্ন আসে, তুমি কি এই লোকটাকে চেনো? একজন মানুষের নাম বলা হয়। নামটা ডাক জীবনে কখনো শোনেনি। ভয়ে গলা কাঁপতে থাকে তার। সে বলে, না আমি তাকে চিনি না। তখন একজন গভীর স্বরে বলে, সে গতকাল গ্রেফতার হয়েছে, আর সে বলেছে তুমি তার সহযোগী। এই কথা শুনে ডাকের মাথা ঘুরে যায়। বুকের ভেতর ধকধক শুরু হয়। তারা বলে, তদন্তের জন্য আমাদের সঙ্গে আসতে হবে। ঢাক ভয় পেলেও কিছু বলার সাহস পায় না। হঠাৎ তার মনে পড়ে গত রাতে সে ইউটিউবে ড্রাম শেখার জন্য ভিপিএন ব্যবহার করছিল। তাহলে কি এই কারণেই? কিছু বোঝার আগেই লোক দুটো তাকে গাড়ির দিকে নিয়ে যায়। ডাক চুপচাপ তাদের অনুসরণ করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হয় কিছু একটা ঠিক নেই। এই গাড়িটা তো পুলিশের গাড়ি নয়, এটা একটা সাধারণ জিপ। প্রায় 30 মিনিট পর গাড়িটা থামে শহরের এক সেনা এলাকায়। চারপাশে উঁচু দেওয়াল, সামনে বিশাল লোহার গেট। ডাকের বুক কেঁপে ওঠে। এরা পুলিশ না, এরা তাকে মিথ্যা বলেছে। এই জায়গা থেকে এখন সহজে বের হওয়া আর সম্ভব না। ডাক সেটা বুঝে যায়। ডাক চারপাশে তাকিয়ে দেখে এই জায়গাটা কোনো পুলিশ স্টেশন না, বরং এটা একটা বিশাল ঘেরা কম্পাউন্ড। চারিদিকে উঁচু দেওয়াল। ভিতরের পরিবেশটা অদ্ভুতভাবে চাপা। কিছুক্ষণের মধ্যেই দুজন লোক তাকে গাড়ি থেকে নামায় এবং ভেতরের দিকে নিয়ে যেতে থাকে। গেটের ভেতরে পা রাখতেই ডাক বুঝে যায় এটা কোনো সাধারণ জায়গা নয়। ঠিক তখনই একজন লোক সামনে এসে দাঁড়ায়। গভীর কণ্ঠে সে বলে, তুমি জানো কেন তোমাকে এখানে আনা হয়েছে? ডাক কিছু বলার আগেই লোকটা নিজেই কথা শুরু করে দেয়। তুমি ইন্টারনেটের প্রতি আসক্ত। এই আসক্তি তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তোমার বাবা মা আমাদের জানিয়েছেন তুমি অনলাইন গেম আর ভিডিওতেই ডুবে থাকো, পড়াশোনায় মন দাও না। এই কারণেই তোমাকে সংশোধনের জন্য এখানে আনা হয়েছে। এই কথা শুনে ডাক হতভম্ব হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারে না এরা কি বলছে। আর তো আসলে ইউটিউবে ড্রাম শেখার ভিডিও দেখার বাইরে আর কিছুই করার কথা মনে পড়ে না। কিন্তু এটাই ছিল চীনের এক নতুন আতঙ্কের শুরু। এর নাম ইন্টারনেট অ্যাডিকশন, অর্থাৎ ইন্টারনেট আসক্তি। 2000 সালের শুরুর দিকে চীনে ইন্টারনেট ব্যবহারের হার হঠাৎ করেই বাড়তে থাকে। দেশের তরুণ সমাজ দিন রাত ইন্টারনেট ক্যাফেতে সময় কাটাতো, ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলতো, চ্যাট করতো। এতে বাবা মায়েরা ভয় পেয়ে যান। তাদের মনে হতে থাকে সন্তানরা বুঝি বাস্তব জীবন ভুলে যাচ্ছে। এই অবস্থায় সরকার এক নতুন সমাধান বের করে, নাম দেওয়া হয় সংশোধন কেন্দ্র। কিন্তু বাস্তবে এগুলো ছিল মিলিটারি স্টাইলের কঠোর শাস্তিমূলক ক্যাম্প। ডাকের বাবা মাও বিশ্বাস করেছিলেন তাদের ছেলের সত্যি সংশোধন দরকার। এই বিশ্বাস থেকেই তারা তাকে এই ক্যাম্পে পাঠিয়েছেন। ডাক ধীরে ধীরে এই ক্যাম্পের কঠিন নিয়মকানুনের সঙ্গে পরিচিত হতে থাকে। প্রথম দিন থেকেই তাকে এক ভয়ঙ্কর রুটিনের মধ্যে ফেলে দেওয়া হয়। প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠতে হতো তার।
তারপর শুরু হতো মিলিটারি স্টাইলে দৌড় আর কঠোর শারীরিক অনুশীলন। নাস্তার নামে দেওয়া হতো নামমাত্র কিছু খাবার, যা শুধু বেঁচে থাকার জন্য। ক্যাম্পের এক প্রশিক্ষক প্রথম দিনই সবাইকে সতর্ক করে দেয়। সে বলে, তোমরা এখন আর স্বাধীন নও, এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। যারা নিয়ম মানবে না তাদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি। ডাক ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করে তার আশেপাশের ছেলেগুলোর গল্প অনেকটা তার মতোই। কেউ কেউ সত্যি গেমে মারাত্মকভাবে আসক্ত, আবার কেউ শুধু একটু বেশি সময় অনলাইনে থাকতো। কিন্তু এই ক্যাম্পে সবাই একই নামে পরিচিত, অপরাধী। ক্যাম্পের ভেতরে সবচেয়ে অদ্ভুত বিষয়টা ছিল একটা ব্যাপার, ফ্রি সমাজ। প্রথম কয়েকদিন পর ডাক দেখে কিছু ছেলে স্বেচ্ছায় প্রশিক্ষকদের পায়ের কাছে বসে আছে। তারা প্রশিক্ষকদের কাঁধ আর পিঠে মাসাজ দিচ্ছে। শুরুতে বিষয়টা ডাকের কাছে ভীষণ অস্বস্তিকর আর অদ্ভুত লাগে, কিন্তু ধীরে ধীরে সে আসল সত্যটা বুঝতে পারে। এটা আসলে এই ক্যাম্পে বেঁচে থাকার এক কৌশল। যারা প্রশিক্ষকদের মন খুশি রাখতে পারে তারা একটু ভালো খাবার পায়, শাস্তি থেকে কিছুটা রেহাই মেলে, কখনো কখনো কঠোর নিয়ম থেকেও সামান্য ছাড় পাওয়া যায়। আর এই সুবিধা পাওয়ার সবচেয়ে সহজ উপায় ছিল প্রশিক্ষকদের ফ্রি মাসাজ দেওয়া। ডাক তখন বুঝে যায় এই জায়গাটা শুধু সংশোধন কেন্দ্র না, এটা এক ধরনের কারাগার। এখানে টিকে থাকতে হলে দুইটা পথই খোলা, নিয়ম মেনে চুপচাপ চলা অথবা প্রশিক্ষকদের সন্তুষ্ট রাখা। একদিন ডাক নিজেই এগিয়ে যায়, একজন প্রশিক্ষকের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, স্যার, আমি কি আপনাকে একটু মাসাজ করে দিতে পারি? প্রশিক্ষক হেসে ওঠে, মাথা নেড়ে বলে, শিখে যাচ্ছিস, ঠিক আছে, শুরু কর। এভাবেই ডাক ধীরে ধীরে ক্যাম্পের রুটিনের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। অকারণে শাস্তি, কঠোর ব্যবহার আর প্রশিক্ষকদের খুশি করার জন্য ফ্রি সমাজ, সবই যেন তার কাছে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই ক্যাম্পের এক রহস্যময় জায়গার কথা শুনে ডাকের শরীর শিউরে ওঠে। জায়গাটার নাম রুম নাম্বার 13। শুরুর দিকে এই রুমের কথা কেউই খোলাখুলি বলতো না, সবাই শুধু ফিস ফিস করে সতর্ক করতো, কখনোই রুম 13তে যাস না, একবার ঢুকলে মানুষ আর আগের মতো থাকে না। ডাক প্রথমে ভাবতো এগুলো হয়তো শুধু গুজব, কিন্তু একদিন সে নিজের চোখেই দেখে একজন ছেলেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যেই রুমের ভেতর থেকে ভেসে আসে বিদ্যুতের ঝলকানি আর অসহ্য চিৎকার। ডাকের গা শিউরে ওঠে। তার মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন, রুম নাম্বার 13তে আসলে কি হয়? একদিন ক্যাম্পের এক পুরনো বন্দী চুপি চুপি এসে তার কানে কানে বলে, ওখানে মানুষের মাথায় বিদ্যুৎ দেওয়া হয়। ডাক স্তব্ধ হয়ে যায়। লোকটা আবার বলে, ওরা একে বলে বিশেষ চিকিৎসা, আসলে এটা ব্রেন ওয়াশ। ওদের বিশ্বাস এভাবে নাকি আমাদের ইন্টারনেট আসক্তি দূর হয়ে যাবে। এই ক্যাম্পের প্রধান চিকিৎসক ছিল ডক্টর ইয়াং, অনেকে তাকে ডাকতো আঙ্কেল ইয়াং। বাইরের দুনিয়ায় তিনি একজন সম্মানিত মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত, কিন্তু যারা তার ক্লিনিকের ভিতরে গিয়েছে তাদের গল্প ছিল সম্পূর্ণ আলাদা। ডাক ধীরে ধীরে বুঝে যায় এই ক্যাম্পের আসল উদ্দেশ্য কাউকে সংশোধন করা নয়, উদ্দেশ্য একটাই, মানুষকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে ফেলা। যারা নিয়মের বিরুদ্ধে কথা বলতো, বিদ্রোহ করত অথবা পালানোর চেষ্টা করত, তাদের জায়গা হতো রুম নাম্বার 13। একদিন ডাক নিজেও বিপদে পড়ে যায়। ক্যাম্পের এক বড় ভাই তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল। ডাক প্রতিবাদ করেছিল, আর সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। পরদিন সকালে দুজন প্রশিক্ষক এসে তার হাত চেপে ধরে, ঠান্ডা গলায় বলে, তোমার সংশোধনের প্রয়োজন আছে। এই কথা শুনে ডাকের রক্ত যেন জমে যায়। তারা টেনে হিস্ট্রে তাকে নিয়ে যায় সেই অভিশপ্ত কক্ষের সামনে, রুম নাম্বার 13। দরজার সামনে এসে এক পরিচিত মুখ দেখা যায়, ডক্টর ইয়ং। শান্ত গলায় সে জিজ্ঞেস করে, তুমি জানো কেন তোমাকে এখানে আনা হয়েছে? ডাক চুপ করে থাকে। ইয়াং আবার বলে, তুমি বিদ্রোহ করেছো, নিয়ম ভেঙেছো, তাই তোমার মস্তিষ্কের ঠিক করা প্রয়োজন। একজন সহকারী এগিয়ে এসে ডাকের কপাল আর কানে ইলেকট্রোড লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর বৈদ্যুতিক শক তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। যন্ত্রণাটা ভাষায় বোঝানো অসম্ভব। মনে হচ্ছিল তার মস্তিষ্কে যেন একসাথে অসংখ্য সুচ ঢুকে দেওয়া হচ্ছে। ডাকের চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। সে কতক্ষণ অজ্ঞান ছিল সে নিজেও জানে না। যখন আবার জ্ঞান ফেরে, সে দেখতে পায় সে ফিরে এসেছে সেই কঠোর ক্যাম্পের বাংকারে। তার শরীরের প্রতিটা পেশি অবশ, আর মাথার ভেতরে এক অদ্ভুত ঝিমঝিমে অনুভূতি। ডাক বুঝে গিয়েছিল এই ক্যাম্প থেকে বের হওয়ার একটাই পথ আছে, পরিপূর্ণ আত্মসমর্পণ। সে ধীরে ধীরে প্রশিক্ষকদের সব কথা মেনে চলতে শুরু করে, রুটিন অনুযায়ী প্রতিটা কাজ ঠিকঠাক করা, কখন কি করতে হবে কিছুই আর প্রশ্ন করে না, এমনকি জোর করে হাসতেও শেখে সে।
যত বেশি সে ভালো ছেলে সেজে থাকতে পারতো ততই তার মুক্তির সম্ভাবনা বাড়তো। সময় গড়িয়ে যায়। 4 মাস পর ডাকের মা বাবা তাকে নিতে আসে। অবশেষে সে ক্যাম্প থেকে বের হয়, কিন্তু সে আর আগের ডাক ছিল না। এই 4 মাস সে শুধু কঠোর পরিশ্রম আর শাস্তির শিকার হয়নি, তার মনের ভেতরে একটা গভীর ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। এক অদ্ভুত ভয় সবসময় তাকে তাড়া করে বেড়াতো। যদি কোনো দিন তার মা বাবা আবার এমন সিদ্ধান্ত নেয়, যদি তাকে আবার এই নরকে পাঠানো হয়। বাইরের দুনিয়া একদম বদলায়নি, কিন্তু ডাকের ভেতরের দুনিয়াটা চিরতরে বদলে গিয়েছিল। আর এখানেই থেকে যায় শেষ প্রশ্নটা, চীনের এই ভয়ঙ্কর খেলা কি সত্যিই শেষ হয়েছে, নাকি আজও পুরো চীন জুড়ে এই ধরনের ক্যাম্প নীরবে চলেই যাচ্ছে? ডাক শেষ পর্যন্ত ক্যাম্প থেকে বের হতে পেরেছিল, কিন্তু সে কি সত্যিই মুক্ত ছিল? শরীর বাইরে এলেও তার মনটা সেখানেই আটকে গিয়েছিল। এই গল্প আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করায়, শাস্তি দিয়ে কি সত্যিই মানুষকে ঠিক করা যায়, নাকি ভয় দেখিয়ে শুধু মানুষকে ভেঙে ফেলা হয়? আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা শুধু গল্প হিসেবে দেখবেন না, একটা বাস্তব সতর্কতা হিসেবে দেখুন। আপনার মতামতটা কমেন্টে সম্মানের সঙ্গে জানাবেন। ভিডিওটা যদি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে লাইক দিন, আর এমন সত্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।